আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে আমি সেটাকে বলি গোলামি, বলেছেন জিএম কাদের। পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে, বলেছেন ফজলুর রহমান। প্রায় 2 বছর পর খুলল গাজা মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং। র্যাবের গুলিতে পা হারালো মিলন হোসেনকে 2,60,00,000 টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল। সর্বশেষ জানাবো, পাকিস্তানে কোয়েটা সহ 12 শহরে হামলা, 2 দিনে 108 জঙ্গি নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে আমি সেটাকে বলি গোলামি, বলেছেন জিএম কাদের। বাইরের কোনো শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের। রোববার 1 ফেব্রুয়ারি দুপুরে রংপুর নগরীর সুপারমার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো গভীর সম্পর্ক নেই। তারা কখনো দেশ পরিচালনার দায়িত্বে ছিল না, অথচ এখন তারা বাইরের কোনো শক্তির ইশারায় দেশকে একটি নির্দিষ্ট পথে ঠেলা দিতে চাইছে। তারা যেটাকে আজাদি বলছে আমি সেটাকে বলি গোলামি। তারা একটি দেশের গোলামি প্রতিষ্ঠার জন্যই এসব করছে। তারা ইনসাফের কথা বলছে, কিন্তু বাস্তবে এটি চরম বেইনসাফ ছাড়া কিছুই নয়। জাপা চেয়ারম্যান বলেন, আজ দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জেলে পাঠানো হচ্ছে। সবখানে অন্যায় ও অত্যাচার চলছে। ইনকিলাবের নামে দেশকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধেই আমাদের রাজনৈতিক সংগ্রাম। দেশবাসীকে এখনই প্রস্তুত হতে হবে। গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোটের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যের। বর্তমান সরকারের উদ্যোগে আয়োজিত গণভোট সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে একদিন এটি দেশদ্রোহীদের শামিল হিসেবে প্রমাণিত হবে, এটাই আমার বিশ্বাস। জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উপগ্রন্থী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে গণভোটে না ভোট দিতে হবে। আমরা গণসংযোগে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের প্রতিটি আসনে আমাদের প্রার্থীদের অবস্থান শক্তিশালী। পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে, বলেছেন ফজলুর রহমান। জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, জামায়াত কিন্তু 2 নাম্বার দল। এই পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে, তার নাম হইল জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, কাফির যদি ক্ষমতায় যায় ইসলাম ফেরত আসতে পারে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না। গতকাল শনিবার 31 জানুয়ারি বিকেলে মিঠামই উপজেলার ঘাগড়া ইউনিয়ন 1 নির্বাচনী পথসভায় এই কথা বলেন তিনি। সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করে ফজলুর রহমান বলেন, যে কথাটা বাংলাদেশের সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি সংসদে বলবো। আমি সংসদে যাওয়ার অর্থ হলো একটা বাতি সব সময় চলতে থাকবে। এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশের সাহস করে কেউ বলে না, সেটা আমি বলবো। কাজেই ইটনা, মিঠামইন ও অস্ত্রগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে, পৌরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই। প্রায় 2 বছর পর খুলল গাজা মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং। ইসরায়েল 2024 সালের মে মাসে গাজা উপত্যকা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং দখলে নেওয়ার পর আজ রোববার প্রথম আংশিকভাবে খুলছে ক্রসিংটি। খবর CNN এর। আজ রোববার 1 ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে নিরাপদ স্থানে যেতে পারবে এখানকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা অস্ত্রবিরতির প্রথম ধাপ হিসেবে এটি করা হয়েছে। সোমবার উভয় দিক থেকে ক্রসিংটি খোলা হবে জানিয়েছেন গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী সাদ। অর্থাৎ আজ ফিলিস্তিন থেকে বের হওয়া যাচ্ছে এই ক্রসিং দিয়ে, আগামীকাল থেকে আসাও যাবে, তবে সংখ্যা দিয়ে খুবই কম। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার বরাতে CNN জানিয়েছে, প্রতিদিন 150 জন ফিলিস্তিনিকে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তবে মাত্র 50 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য 25-10 অক্টোবর থেকে হওয়া অস্ত্রবিরতির প্রথম শর্ত ছিল ক্রসিংকে সার্বক্ষণিক উন্মুক্ত করা, কিন্তু ইসরায়েল জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি খুলতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে মৃত শেষ জিম্মি রান গিভিলিকে গত সপ্তাহে ইসরায়েলের কাছে ফেরত পাঠানোর পর এই ক্রসিংটি উন্মুক্ত করল তারা। র্যাবের গুলিতে পা হারালো মিলন হোসেনকে 2,60,00,000 টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গুলিতে পা হারানো মিলন হোসেনকে 2,60,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের খুঁজে বের করতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রোববার 1 ফেব্রুয়ারি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী কাজী জাহিদ ইকবাল, আব্দুল্লাহ আল নোমান এবং ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী। এর আগে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। আদেশের পর আইনজীবী কাজী জাহিদ ইকবাল বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী রাষ্ট্র এটি উপলব্ধ করতে সক্ষম হবে। আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রুল বিচারিক সক্রিয়তার একটি শক্তিশালী দৃষ্টান্ত। সংবিধানের 32 অনুচ্ছেদে এবং আইসিসিপিআর এর অধীনে জীবন ও মর্যাদার অধিকার রক্ষায় রাষ্ট্রের ইতিবাচক দায় রয়েছে। লিমন হোসেনের ক্ষেত্রে ক্ষতিপূরণ কেবল সহানুভূতির বিষয় নয়, এটি একটি সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা। ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী বলেন, আজ ন্যায় বিচার 15 বছরের পুরনো একটি ক্ষত সরাতে শুরু করেছে। কোনো আদেশ বা ক্ষতিপূরণে হারানো একটি অঙ্গ ফিরিয়ে দিতে পারে না, তবে ক্ষতি এবং লিমন হোসেন যে ভয়াবহ অবিচারের মুখোমুখি হয়েছেন তার স্বীকৃতি জবাবদিহিতার সূচনা। প্রসঙ্গত 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দার হাতে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি জানান, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। কয়েকদিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন। পাকিস্তানের কোয়েটা সহ 12 শহরে হামলা এবং 2 দিনে 108 জঙ্গি নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর। পাকিস্তানের সরকার নিশ্চিত করেছে যে কোয়েটা সহ বালুচিস্তানের 12টি শহরে চালানো হামলা ও পাল্টা অভিযানে অন্তত 37 জন জঙ্গি এবং 10 জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও দেশটির সেনাবাহিনীর দাবি, শনিবার পাল্টা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা 67 জন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর মতে, গতকাল সাবান ও পাঞ্চগড়ে তাদের অভিযানে আরও 41 জন নিহত হয়েছে এবং এর ফলে 2 দিনে মোট 108 জন নিহত হলো বলে বিবিসি উর্দুর খবরে বলা হয়েছে। বিবিসি যে তথ্য পেয়েছে সে অনুযায়ী শনিবারের হামলাগুলোয় 18 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে, তবে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য মতে, কারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ কুলের বাড়িতে হামলার ঘটনায় শহীদ কুল সহ অন্তত 7 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গুজদারের একটি পরিবারের 11 জন সদস্য নিহত হয়েছে এবং এর মধ্যে 3 জন নারী ও 3টি শিশু ছিল।